অনেকে হয়তো অন্যায়ভাবে আমি শব্দটা ব্যবহার করছি, মৌলানাকে সাম্প্রদায়িক বলে চিহ্নিত করতে চেষ্টা করে। কিরকম? যে সন্তোষের রাজবাড়িটা জমিদার বাড়িটা কেন উনি দখল করলো? এইখানে আমার প্রথম প্রশ্ন হচ্ছে কিরকম ভুল বোঝাবুঝি দেখেন আপনারা চিন্তা করে, যে মৌলানাকে রাজবাড়িটা কি তার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে দখল করেছে? মোটেই না। যদি উনি এই বাড়িটা না নিতেন তাহলে হয়তো এই বাড়িটার পরিণতি এই জন্য রামগোপালপুরের জমিদার বাড়ি সেরকম একটা পরিণতি হতো, গাছ গাছরায় ভরে যেত। কিন্তু তিনি সেটা নিলেন। নিয়ে কি তিনি এটা ব্যক্তি স্বার্থে কাজে লাগিয়েছেন? মোটেই না। তিনি এখানে স্কুল প্রতিষ্ঠা করলেন, তিনি সেখানে কলেজ করলেন, তিনি সেখানে কি একটা, হ্যাঁ তিনি তো আগেই বললাম তিনি মৌলানা ভাসানী। অতএব তিনি বললেন যে হ্যাঁ আমি ধর্ম ছাড়া নয়। তিনি একটা কথা বলতেন, এটা পরবর্তীতে আলোচনা আসতাম, যে সকল কিছুর মালিক হচ্ছেন আল্লাহ স্রষ্টা, আর আল্লাহ এটা সবাইকে দিয়ে দিয়েছে, সবাই ভোগ করবে সমভাবে, সাম্যের দৃষ্টিতে কেউ বেশি ভোগ করবে কেউ কম ভোগ করবে এটা হয় না। তো সেই জন্যই তিনি কিন্তু একজন এই যে আল্লাহর মালিকানা হুকুমতে রাব্বানী শেষ জীবনে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তো এই জন্য বলছি যে তিনি তো এখানে একটা ইসলামিক বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিলেন। সেটা কি, যে এখানে পড়াশোনার ক্ষেত্রে ইসলামিক শরীয়তের উপরে একটু গুরুত্ব বেশি দেওয়া হবে, তাই বলে বিশ্ববিদ্যালয়টি একেবারে ওইখানে আরো আধুনিক বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান, প্রযুক্তির চর্চা হবে না এটা নয়। তিনি জ্ঞান বিজ্ঞানের চর্চা তিনি নিয়মিত করতেন। তার সম্পর্কে আমি একটা কথা এই মুহূর্তে হঠাৎ করে মনে পড়লো, না বলে পারছি না। অনেকে তাকে পীরের ন্যায় সম্মান করত, তার কাছে যেত যে হুজুর আমার তো এই হয়েছে, আমার একটু পানিটাতে একটু ফু দিয়ে দেন। ফু দিতেন তিনি ঠিকই। কারণ কেন দিতেন? ওই যে তিনি, আমি আগেই বললাম তিনি একজন রাজনৈতিক ব্যক্তি, কেউ তার প্রতি ক্ষুব্ধ হয়ে অন্য কোন রাজনীতির দিকে চলে যাক এটাও তিনি চাইতেন না। যে আমার সঙ্গে থাকলে তো আমার লাইন এতেই থাকবে, শোষিতদের সঙ্গেই থাকবে। তো ফোটা দিয়ে পরে বলতো, আর পকেট থেকে টাকা বের করে বলছে, ওই টাঙ্গাইলের একজন বিখ্যাত ডাক্তার, নামটা মনে হচ্ছে না, যে তাকে গিয়ে বলবে যে হুজুর পাঠিয়েছে আমাকে একটু দেখে দিন। এই যে দেখেন একটা অদ্ভুত বৈচিত্র্য সমাবেশ তার মধ্যে, এটি কি আর দ্বিতীয় কোনো ব্যক্তির মধ্যে আছে? বা সাহস করবে কোন পীর যে ওই পানি পড়াও দিল, আবার সঙ্গে সঙ্গে তিনি নিজে ওই ডাক্তারের ভিজিটটা পকেট থেকে বের করে নিয়ে দিল? এই হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। আমরা যেটি স্যার দেখতে পাই যে মাওলানা ভাসানী তার জীবনে যখন কিনা চিত্তরঞ্জন দাসের প্রভাবে আসলেন, তার সঙ্গে তার একটা পরিচয় হলো চিত্তরঞ্জন দাসের রাজনীতির সাথে এবং চিত্তরঞ্জন দাসের বক্তব্যের সাথে যখন তার পরিচয় ঘটে, তখন এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রভাব তার উপরে গভীরভাবে পড়ে এবং তিনি কংগ্রেসেও যোগদান করেন। নেতাজির সাথেও এই কলকাতায় কিন্তু মাওলানা ভাসানী বিভিন্ন কাজকর্ম করেছেন। তো এই বিষয়টি আপনি যদি বলেন যে তার কংগ্রেসে যোগদান বা চিত্তরঞ্জন দাসের কি প্রভাব ছিল তার জীবনে। ঘটনাটা হচ্ছে 1928 সালে কংগ্রেসের যে সম্মেলন কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল, খুবই বড় সম্মেলন। এই সম্মেলনের সভাপতি ছিলেন মতিলাল নেহেরু, আর এই সম্মেলনের যে শৃঙ্খলা কমিটির দায়িত্বে ছিলেন নেতাজি সুভাষ বোস। একবারে সামনে কায়দায় প্যারেড করে নেতাজি সুভাষ বোস। আর ওই সম্মেলনের আগে, এটা হচ্ছে 1928, এর আগেই 1923-এ, মানে যখন অসহযোগ আন্দোলন এবং খেলাফত আন্দোলন একই সঙ্গে চলছিল, এবং দুটোরই নেতা হয়ে গেছিলেন গান্ধীজি, দুটোরই নেতা। কিন্তু পরবর্তী সময়ে গান্ধীজি একটা করে ফেললেন, সেটা হচ্ছে ভুল না, ইচ্ছাকৃত ভুলই বলবো বা তার নীতিগত ভুল বলবো। উত্তরপ্রদেশের চৌরি চৌরায়, এই ঘটনাগুলো তোমাদের জানা দরকার, এই জন্য আমি বলছি। উত্তরপ্রদেশের চৌরি চৌরা বলে একটা জায়গা আছে, সেই দিক দিয়ে একটা বড় মিছিল সহযোগ আন্দোলনের। সেই মিছিল পুলিশ আটকায় একটা থানার সামনে, চৌরি চৌরা থানার সামনে। আটকানোর পরে ওরা বাধা মানতে চায় না, আটকানো মানতে চায় না, সামনের দিকে এগিয়ে যাবে। পুলিশ গুলি চালায়, বোকার মতো গুলি চালায়। হাজার হাজার লোকের মিছিল,
গুলি চালানোর পরে একটা অবস্থায় পুলিশ পিছু হটে যে কত গুলি চালাবে। তখন যে ভুল ওই আজকাল মানে থানাগুলো সেগুলো একেবারে ওই অর্ধেকটা টিনের থাকতো, উপরের টুক থাকতো ওই বেড়া, পরিবাসের বেড়া। হ্যাঁ, তো তারা তখন আক্রমণ করলো, করে থানাতে আগুন লাগিয়ে দেয় এবং কয়েকজন পুলিশ মারাও যায়। এই খবর যখন গান্ধীজির কাছে গেল, তখন গান্ধীজি কি করলো, সঙ্গে সঙ্গে আন্দোলনকে প্রত্যাহার করে নিল। এই যে গান্ধীজির এই দুর্বলতাটা, আমি এটা বলতে বাধ্য, অপ্রাসঙ্গিক কিনা জানি না, কিন্তু অপ্রাসঙ্গিক নয়। এই যে আন্দোলনটা যদি তখন গান্ধীজি বন্ধ না করতেন, তাহলে আমরা ভারতবর্ষকে স্বাধীন ভারত পেয়ে যেতাম 1922-23-এ। এমন অবস্থা, সারা দেশ জুড়ে একটা তুমুল বিক্ষোভ সংগঠিত হচ্ছিল। ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারত ছাড়ো ধ্বনিতে মুখরিত হয়ে গেছিল। কিন্তু এর মধ্যে ওই একটুখানি, যেহেতু তিনি অহিংসবাদী লোক, মানে অহিংসার পূজা করে, হঠাৎ করে একটুখানি হিংসা, এই কারণে তিনি আন্দোলন বন্ধ করে দিলেন। তো এটা তো হতে পারে না। এবং সেই সময়ই মানে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন চিত্তরঞ্জন দাস। অসহযোগ আন্দোলনে একটা বিখ্যাত কথাই আছে, চিত্তরঞ্জন দাস এত শৌখিন মানুষ ছিলেন যখন তিনি ব্যারিস্টারি করতেন, যে ওই তার কাপড় চোপড় নাকি সেই প্যারিস থেকে। তো সেই চিত্তরঞ্জন দাস এক কথায় ব্যারিস্টারি পেশা ছেড়ে দিলেন। তার ব্যক্তিগত দিনে, তখনকার দিনে 50,000 থেকে লাখ লাখ টাকা তার আয় ছিল, সেটা তিনি ছেড়ে দিলেন চিত্তরঞ্জন দাস দেশের স্বার্থে। তো এই জন্য বলছি যে তখন ভাসানী কলকাতা যান, কলকাতায় একটা সম্মেলন হচ্ছিল, সেই সম্মেলনে যোগ দিতে। চিত্তরঞ্জন দাস সম্পর্কে যেহেতু আপনি ইনকামের কথা বললেন, তাহলে তার যে বিশাল সাম্রাজ্য, মানে ইনকামের, তাহলে এগুলো পরবর্তী তিনি কি করলেন? এবারে সবই একটা, কলকাতা গেলে ভবানীপুরে দেখবে যে একটা লেখা আছে চিত্তরঞ্জন মেমোরিয়াল চক্ষু হাসপাতাল, এটা তার টাকাতে প্রতিষ্ঠিত। হ্যাঁ, অনেক কিছুই তিনি করে গেছেন। উনি স্বদেশীদের আন্দোলনে যখন অংশগ্রহণ করছেন, এবং তখন দেখা যায় নিজেকে কেমন ভাবে দেশপ্রেম উদ্বুদ্ধ করছেন, সমস্ত সম্পত্তি উইল কিন্তু তাদেরকে করে দিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, চিত্তরঞ্জন দাস শুধু তাই না, যেমন আমরা আরেকজন বড় নেতা পাই, ওই দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, চট্টগ্রামের। কারণ তাদের নামটা আমি ইচ্ছে করেই করছি। কেন করছি? নামগুলো যেন ইতিহাসের তলা হারিয়ে যাচ্ছে। তিনি দেশবন্ধুর সঙ্গে দেখা করতে গেলেন। যাওয়ার পরে তিনি কিছুটা আলোচনা করেই বলল, তুমি কি কারণে এসছো? যে নেতার কাছে যে এখানে যেই জন্য কর্মীরা আসে সেই জন্য, তাহলে নেতাকে অনুসরণ করো। তুমি এক্ষুনি বলো যে আমি ব্যারিস্টারি আর করবো না। ওই দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত এটা মেনে নিলেন। ওই কি বলে, ব্যারিস্টারি পেশাও ছাড়লেন আর সক্রিয় রাজনীতিতেও যোগ দিলেন। দিস ইজ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এবং এই চিত্তরঞ্জনের সঙ্গে মানে দেখা করার জন্যই ভাসানী কলকাতা গেছিলেন। সেখানে হচ্ছিল কংগ্রেসের সম্মেলন। সেই সম্মেলনে তার সঙ্গে চিত্তরঞ্জনের দেখা হয়, মৌলানার সঙ্গে দেখা হওয়ার পরে তিনি ওই চিত্তরঞ্জনের দ্বারা আকৃষ্ট হয়। আর চিত্তরঞ্জনই বুঝতে পারেন যে এই ছেলেটি ভবিষ্যতে একজন বড় নেতা হবে এবং অত্যন্ত মানে পরিশ্রমী, একনিষ্ঠ পরিশ্রমী লোক, তাকে তার সঙ্গে রেখে দিল। এবং সেই সময়ে ময়মনসিংহের উত্তরাঞ্চলে বা উত্তরবঙ্গে একটা বড় বন্যা এবং মহামারী হয়। সেই বন্যা এবং মহামারীতে ত্রাণ কাজে দেশবন্ধু নিজে যান এবং সঙ্গে ওই সুভাষ বসু গিয়েছিলেন। তিনি নিয়ে যান মৌলানাকেও। মৌলানার কাজে আকৃষ্ট হয়ে, সন্তুষ্ট হয়ে দেশবন্ধু তাকে ওই ডেপুটি লিডার করে দিল। সকল মানে টোটাল যে ত্রাণ কাজ, এটা লিডার করে দিল এই মৌলানা ভাসানীকে। তাহলে এতেই বোঝা যায় যে তিনি কতটুকু ভালোবাসতেন, মৌলানাকে স্নেহ করতেন। তারপরে 1925-এ যখন দেশবন্ধুর প্রয়াণ ঘটে, মৃত্যু ঘটে, তখন তিনি মৌলানা হাউমাউ করে কেঁদেছিলেন যে আমি আমার গুরুকে হারালাম। এই যে মানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে মৌলানা ভাসানীর সম্পর্কটা অনেকটা গুরু শিষ্যের মতোই
ছিল। আর মৌলানার তখন টকবগে বয়স, টকবগে যুবক। 30 বছর বয়স তার মাত্র। তো এই জন্য বলছি যে ওই জহরি জহুরছেন একটা কথা আছে না, ঠিকই আছে। ওই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনি ঠিকই চিনেছিলেন মৌলানাকে। আচ্ছা, ধন্যবাদ স্যার। আমরা দেখলাম যে মাওলানা ভাসানী কংগ্রেস ত্যাগ করলেন, মুসলিম লীগে যোগদান করলেন, আবার লাহোর সম্মেলনে তিনি যোগদান